থরথর করে কাঁপছে মন। তার এই চোখের সামনে নিজের রুমের নোংরা আদিম খেলায় মত্ত আছে নিজের প্রাণপ্রিয় স্বামী হৃদ আর তারই বোন প্রিয়ন্তী। না না, আপন বোন না, খালাতো বোন। এইসব দেখে মনের যেন সারা শরীর গুলিয়ে এলো। মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিবে। হৃদ রুমে মনের উপস্থিতি বুঝতে পেরে দরজার দিকে তাকিয়ে দেখে মন দাঁড়িয়ে আছে। হৃদ টুনকে আর ভাব নিয়ে প্রিয়ন্তীকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। মন আর সহ্য করতে না পেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। মন বসার ঘরে পৌঁছাতে মনের শাশুড়ি রিয়ানা বেগম মূলের চুলের মুঠি ধরে বলতে লাগলো, এই বৈশ্যাজি, কাজ কাম ফেলাইয়া ঘরে যাইয়া খুঁটো মারিস? হ্যাঁ, বাকি কাজগুলো কি তোর ওই নষ্টা মাইয়া করে দিব? হ্যাঁ আম্মা, আমি সব কাজ করে দিচ্ছি, তবুও আমার আম্মুকে গালাগাল করবেন না দয়া করে। মনের কথা শেষ হওয়ার সাথে সাথে সজোরে মনের গালে এক থাপ্পড় পড়ল। মন থাপ্পড় খেয়ে ছিটকে ফ্লোরে পড়ে যায়। তখনই হৃদে এক হাত দিয়ে মনের চুলের গোছা গুলো ধরে অন্য হাত দিয়ে মুখে গাল দুটো শক্ত করে চেপে ধরে বলে, শালি, তো সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করার? বল, কে অনুমতি দিয়েছে? চুল টেনে ধরায় মনের মাথা যেমন ব্যথা হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, অন্যদিকে গাল চেপে ধরায় প্রচন্ড রকমের ব্যথা অনুভব করছে মন। কি হলো বল, কেন গিয়েছিলি রুমে? বল বলছি। হৃদের কথা শুনে রিয়ানা বেগম গদগদ হয়ে বলে, কি করেছে নবাবজাদির বেটি? কি করেছে শোনো তোমার বৌমার কাছে। জানো মা, প্রিয়ন্তী এসেছিল আমার কাছে, কি একটা ম্যাথ বুঝছিল না বলে। আমি ওকে ম্যাথটা সলভ করে দিচ্ছিলাম, তখনই তোমার বৌমার রুমে ঢুকে প্রিয়ন্তীকে দেখে কি সব বাজে গালাগাল করেছে। হৃদের কথা শুনে মন যেন আকাশ থেকে পড়ল। এত বড় মিথ্যে কথা কি করে বলতে পারে একজন মানুষ, এটা মন নিজেও বুঝতে পারছে না। অন্যদিকে হৃদের কথা শুনে রিয়ানা বেগমের মাথা যেন আগুন জ্বলে উঠল। নিজের বোনের মেয়েকে নিজের থেকেও বেশি ভালোবাসে, সে তাকে কটু কথা বলা। রিয়ানা বেগম দ্রুত রান্নাঘরে চলে গেলেন। হৃদ বুঝে উঠতে পারছে না তার মা কি করতে চাচ্ছে, আর এদিকে মন খুব ভালো করে বুঝতে পারছে আজ ওর কপালে কি আছে। কিছুক্ষণ পর রিয়ানা বেগম ঝাঁটা নিয়ে আসতে দেখে হৃদের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। রিয়ানা বেগম আসতেই হৃদ মনকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। তোর এত বড় সাহস, আমার কলিজার টুকরো প্রিয়ন্তীকে তুই গালাগাল করিস? বাজারি মাইয়া, আজ তোর একদিন কি আমার একদিন। রিয়ানা বেগম এলো পাতারি শলা ঝাড়ু নিয়ে মনকে পেটাতে লাগলো। এক একটা শলার বাড়ি যেন মনের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। পুরো ঝাড়ু শলা মনের শরীরে ভেঙে ক্লান্ত হন রিয়ানা বেগম। মারা শেষ হয়ে গেলে রিয়ানা বেগম নিজের ঘরে চলে যান। হৃদ তার মাকে যেতে দেখে দৃঢ় পায়ে মনের কাছে এসে বলে, বলেছিলাম তোকে, আমার কথার বাইরে গেলে কি হতে পারে তোর? এখনো সময় আছে, আমার কথায় রাজি হয়ে যা, তাহলে আমি তোকে রাজরানীর মতো করে রাখবো। হৃদের কথা শুনে মন ঘৃণায় মুখ অন্যদিকে সরিয়ে নেয়। সারা শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ঝাড়ু শলাগুলো ভেঙে ভেঙে সারা শরীরে গেঁথে গেছে। চাইলেও মুখ ফুটে কিছুই বলতে পারছে না মন। হৃদ বুঝতে পারল মন তার প্রস্তাবে রাজি হবে না। রাগে হৃদ মনের বুকে লাথি মেরে রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। মনের চোখ বেয়ে অজরে পানি গড়িয়ে পড়ছে। মন শরীরে ব্যথা নিয়ে অনেক কষ্ট করেই দাঁড়াতে গিয়ে পড়তে নিলে কেউ একজন ধরে ফেলে। মন তাকিয়ে দেখে তার শ্বশুর রায়হান আহমেদ। বৌমা, তোমার এই অবস্থা হলো কি করে? বাবা, বাবা, আপনি এখনই এলেন? ভাঙা ভাঙা গলায় বলল মন। রায়হান আহমেদ বুঝতে পারলেন এটা কার কাজ। বৌমা, তোমাকে কতবার করে বলেছি, এভাবে চুপ থেকে পড়ে পড়ে মার না খেয়ে তুমি তোমার বাবার বাসায় চলে যাও। মন তার শ্বশুরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে ভাঙা গলায় বলে উঠল, বাবার বাসা? আমার কি আর কোনো বাড়ি আছে বাবা? কেউ কি আমাকে চায়? না আমার বাবা, না আমার মা। না মা, এভাবে বলে না, এখানে থাকলে তুমি বাঁচতে পারবে না, ওরা তোমাকে বাঁচতে দিবে না, তুমি চলে যাও মা। কোথায় যাব বাবা? আমার যে কোনো যাওয়ার জায়গা নেই। আমি তোমাকে ব্যবস্থা করে দিব, তুমি চলে যাবে এই নরকে, তোমাকে থাকতে হবে না। আমার চোখের সামনে তোমাকে এভাবে তিলে তিলে মরতে দেখতে আমি পারবো না। মন এক দৃষ্টিতে তার শ্বশুরের দিকে তাকিয়ে আছে। মনে কেন যেন মনে হয় এ যেন তার শ্বশুর না, তার নিজেরই বাবা। মানুষটা সেও আমাকে বাঁচাতে পারে না, বিদায় তার চোখে মুখে কষ্টের এত চাপ। বৌমা, তুমি রুমে গিয়ে রেস্ট করো, আমি মলম পাঠিয়ে দিচ্ছি, ক্ষতস্থানে লাগালে ব্যথার উপশম হবে। মন মাথা নাড়িয়ে চিলেকোঠার রুমের দিকে পা বাড়াতেই রায়হান আহমেদ রেগে চেঁচিয়ে বলে উঠলেন, বৌমা, আমি তোমাকে তোমার নিজের রুমে যেতে বলেছি, চিলেকোঠার রুমে তো যেতে বলিনি। মন কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
রায়হান আহমেদ মনকে কিছু বলতে না দেখে হৃদকে ডাকতে লাগলেন। হৃদ তার বাবার গলা পেয়ে প্রিয়ন্তীকে বিছানায় রেখে অনুমত শরীরে শার্ট জড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে। হৃদের বাবা তার সুপুত্রের দিকে ভালো করে তাকিয়ে দেখে চোখ সরিয়ে নিলেন। তিনি বুঝতে পারলেন কেন তার লক্ষ্মী বৌমা নিজের রুমে না গিয়ে ছেলেকোঠার রুমের দিকে যাচ্ছিল। বাবা, আমাকে ডেকেছ? এসব কি হচ্ছে হৃদ? তুমি আর তোমার মা কখনো গিয়ে মেয়েটিকে একটুও শান্তি দিবে না? বাবা কি বলতে চাইছে বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, কোনটা হৃদ? হৃদের বাবা চেঁচামেচি শুনে রিয়ানা বেগম নিজের রুম থেকে বের হয়ে তেড়ে যায় মনকে মারতে। তখনই হৃদ তার মায়ের হাত টেনে ইশারায় শান্ত থাকতে বলে। তোমাদের ন্যূনতম লজ্জা করে না, তাই না রিয়ানা? কি বলতে চাইছো হৃদের বাপ? পরিষ্কার কইরা কও। ঠিক আছে, যখন তুমি আমার কথা বুঝতেই পারছো না তখন তোমাকে পরিষ্কার করেই বলছি, বৌমার উপর কবে এই অত্যাচার বন্ধ করবে? কিরা কইল তোমার বৌমার উপর আমি অত্যাচার করি? এই মাইয়া কইছে, তাই না? শয়তান মাইয়া, আমার নামে শ্বশুর কাছে কোটনামি করিস? দাঁড়া, জাড়ুর বাড়ি মনে হয় কম পড়ে গেছে, এবার ছলা কাঠ দিয়ে নিয়ে আসি। রিয়ানা বেগম রাগে মনকে মারার জন্য ছলা কাঠ আনতে যাবে, ঠিক সেই মুহূর্তে রায়হান আহমেদ সজোরে এক থাপ্পড় মেরে বসেন রিয়ানার গালে। হঠাৎ করে এমন কাণ্ডে সবাই স্তব্ধ। রিয়ানা বেগম আগুন দৃষ্টিতে মনের দিকে তাকিয়ে আছে। কি হলো, বৌমার দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ, মারবে ওকে? মেরে দেখাও, তারপর দেখো আমি কি করি। তুমি এই বাহিরের মাইয়ের লাগে আমার গায়ে হাত তুললা? হ্যাঁ তুলেছি, বেশ করেছি। মন যেমন এই বাড়ির বউ, তুমিও তেমনি এই বাড়ির বউ। মন যদি বাহিরের মেয়ে হয় তাহলে তুমিও বাহিরের একজন মহিলা। তোমরা দুজনেই এই বাড়ির বউ, আর তোমাদের স্ট্যাটাস এক, বুঝতে পেরেছ? 30 বছর সংসার করে আজ প্রথম রিয়ানা তার স্বামীকে রাখতে দেখল, আর এইসবের পিছনে এই মেয়েটাই দায়ী। কথাগুলো ভাবতে রিয়ানা বেগম রাগে ভিতরে ভিতরে ফুঁসতে লাগলো। আর হৃদ, তোকে বলছি, একজন আদর্শ ছেলে হতে গিয়ে একজন আদর্শ স্বামী হতে ভুলে যাস না। বৌমা তার প্রিয় মানুষগুলোকে ছেড়ে তোর কাছে পড়ে আছে, আর তুই কিনা ওকে কষ্ট দিচ্ছিস। আমার ভুল হয়ে গেছে বাবা, আর হবে না। মন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। মন কথাগুলো বলতে বলতে হৃদ মনের হাত শক্ত করে চেপে ধরে। মন বুঝতে পারছে হৃদ তার বাবার সামনে ভালো সাজার জন্যই অভিনয় করে যাচ্ছে। হৃদ মনের হাত টেনে রুমে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে মনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলে, কি ভেবেছিস শালি? বাবাকে দিয়ে কয়েকটা কথা শোনালে আমি ঠিক হয়ে যাব? হ্যাঁ, তুই তোর ওই বিচ্ছিরি মুখটা নিয়ে চলে যা আমার সামনে থেকে, কারণ তোকে আমার সহ্য হয় না। মন এক ঝলক নিজের বিছানার দিকে তাকিয়ে দেখে প্রিয়ন্তী তার বিছানায় ঘুমিয়ে আছে। তার নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রিয়ন্তীর জামা কাপড়। মন দ্রুত নিজের চোখ দুটো সরিয়ে নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়, শাওয়ার অন করে নিচে দাঁড়িয়ে পড়ে। ডিসেম্বর মাসের শেষের দিকে হাড় কাঁপানো ঠান্ডায় মন ভিজে যাচ্ছে, থরথর করে ঠান্ডায় মনের ঠোঁট জোড়া কাঁপছে। শরীরের কাটা জায়গাগুলো পানি লাগতে আগুনের মতো জ্বলে উঠল। সে জ্বালা মন দাঁতে দাঁত চেপে সহ্য করতে লাগে। 10 মিনিট হতেই দরজায় কড়াঘাত পড়তে লাগলো। এই, বাইর হ আমার ওয়াশরুম থেকে, বাইর হ বলছি। হৃদের নিজের মুখের অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো মনকে। মন শাওয়ার অফ করে ওয়াশরুমের দরজা খুলে দিতেই হৃদ হুড়মুড় করে ভিতরে ঢুকে মনের গালে সর মারে। মন সর খেয়ে সেন্সলেস হয়ে যায়। রাত 3টে, গুটগুটো অন্ধকার চারদিকে। মনের জ্ঞান ফিরতেই নিজেকে হৃদের রুমের বেলকনিতে আবিষ্কার করে মন। ব্যথায় পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। মন দেওয়ালের সাথে হেলান দিয়ে ভাবতে লাগলো, আল্লাহ, আমার কপালে যখন সুখী লেখনি তাহলে কেনই নিষ্ঠুর পৃথিবীতে পাঠালে আমায়? কি অপরাধ করেছিলাম আমি, যার জন্য এমন স্বামীর সংসার করতে হচ্ছে? ছোটবেলা থেকে না পেলাম বাবার আদর, না পেলাম মায়ের আদর, মা বাবা থেকেও আজ নেই আমার। কথাগুলো ভাবতে ভাবতে ডুকরে কেঁদে ওঠে মন। মন কাঁদতে কাঁদতে জীবনে ফেলে আসা অতীতে ডুব দেয়। মন, বেবি কই তুই? আর কতক্ষণ ধরে অপেক্ষা করব তোর জন্য? সোনা, আর একটু, আমি এক্ষুনি আসছি। জাস্ট হিজাবটা পরেই বের হব। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আর তোর এই কথা শুনছি দূর। সাঞ্জু রাগ করে কলটা কেটে দিল। মন দীর্ঘশ্বাস ফেলে চুলো থেকে তরকারির পাতিল নামিয়ে আদরের ছোট ভাই মৃণয়কে ভাত বেড়ে দিয়ে রেডি হয়ে নিল। আপু। হ্যাঁ ভাই, কিছু বলবি? বলছিলাম কি, আমার জুতোটা না ছিঁড়ে গেছে। 10টা টাকা হবে তোর কাছে? তাহলে জুতোটা সেলাই করে নিতাম। আমাকে বলেছিস তোর যে জুতো ছিঁড়ে গেছে? না মানে, আম্মুকে কিছু বলতে আমার ভীষণ ভয় লাগে, যদি আমাকে মারে। শেষের কথাগুলো নিচে গলায় বলে উঠল মৃণয়। মন দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ থেকে 10 টাকা বের করে মৃণয়ের হাতে দিয়ে না খেয়ে বেরিয়ে যায় মন।
এই যে মহারানীর আসার সময় হলো। মুখ ফুলিয়ে বলল সাঞ্জু। সাঞ্জুর কথা শুনে মন মলিন হাসি দিয়ে বলতে লাগলো, সাঞ্জু তুই তো সবটাই জানিস, তারপরও কেন অভিমান করিস বলতো? মন আর কতদিন এভাবে সব সহ্য করবি বলতো? চলে যা না তোর বাবার কাছে। এটা এখন আর সম্ভব না সাঞ্জু। বাবার দ্বিতীয় সংসারে আমি বা আমার ভাইয়ের জায়গা নেই, আর আমার সেই সাহসও নেই যে ঘর থেকে বেরিয়ে চলে যাব। বুঝতে পেরেছি তুই পড়ে পড়ে মারি খাবি। চল, কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে, আর পরের সপ্তাহ থেকে আমাদের জেএসসি পরীক্ষা শুরু হবে। স্যারকে বলতে হবে ম্যাথটা আর একটু ভালো করে যেন করায়। ঠিকই বলছিস, চল যাওয়া যাক তাহলে। সাঞ্জু আর মনকে দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছিল আবিদ। আবিদের বন্ধুরা আবিদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে আবিদের বন্ধু সুমিত আবিদকে বলল, কাকে দেখছিস দোস্ত, নীলটাকে নাকি কালোটাকে? সুমিতের কথা শুনে আগুন দৃষ্টিতে তাকিয়ে সুমিতকে বলতে লাগলো, ঠিক করে কথা বল সুমিত, না হলে কিন্তু। সরি দোস্ত, আর হবে না। এখন বল, ইনফরমেশন চাই তোর। নীল ড্রেস পরা মেয়েটার। সিরিয়াসলি দোস্ত, তুই ওই মেয়েকে চিনিস না? না, চিনি না। আবিদের কথা শুনে সুমিত আর বাকিরা হেসে উঠল। আবিদ তখন রেগে সুমিতকে ঘুষি মেরে বলল, শালা বল, এভাবে হাসছিস কেন? আবিদ বলছে, হাসবো না তো কী করবো বল, যে মেয়ে তোদের বাড়িতে ভাড়া থাকে আর তুই জানিস না। ওয়াও, কি, এই মেয়ে আমাদের বাড়িতে বাসা ভাড়া থাকে? জি স্যার, মেয়েটার নাম মিনয় ইসমিন মন, ক্লাস 8-এ পড়ে। আর ওর একটা ছোট ভাই আছে না, ক্লাস 4-এ পড়ে, নাম এমনি নয়। বাই দ্য ওয়ে আবিদ, তোর চয়েস ঠিক আছে, বাট প্রবলেম হলো মেয়েটির মা ওখানে দরজাল আর মেয়েটির বাবা এখানে থাকে না। আশেপাশে মানুষ নাকি বলে তা ওদের বাবার মার ছাড়ার নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে। ও, ওর মায়ের আবার কাঁচামালের ব্যবসা, তবে খুব ভালো একটা চলে না। মনের বিষয়ে এইসব কথা শুনে বেশ খারাপ লাগে আবিদের। কিন্তু আবিদ, তোর বাবাই গোল্লামারিতে বেশ সুনাম আছে, তোদের পাওয়ারও বেশি। এই গোল্লামারিতে বেশি ভাগ দোকান তোদের। আঙ্কেলকে মেনে নিবে মনকে? এত কিছু এখন ভাবতে চাইছি না। নীরব মেয়েটাকে প্রথম দেখে আমি প্রেমে পড়েছি, বলতে পারিস লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু দোস্ত, মনের মা যদি জানতে পারে তাহলে মনের যে কি অবস্থা হবে ভাবতেই আমার পুরো শরীর শিউরে উঠছে। চিন্তিত ভঙ্গিতে বলল সুমিত, মানে কি বলতে চাইছিস তুই? সময় হলে জানতে পারবি আবিদ। আবিদ আর কোনো কথা না বলে মনের পিছু পিছু যেতে লাগলো। আবিদ যেতে নীরব বলে উঠল, সুমিত, মন তো কয়েক মাস হলো আবিদদের বাসায় ভাড়া থাকে, আর আবিদ জানে না। হতে পারে, কিন্তু আমার ভয় হচ্ছে অন্য কিছু। দেখ নীরব, আবিদরা মন্দির থেকে বংশমর্যাদা বলিস আর টাকা পয়সা সব দিক থেকেই বড়। আন্টি আঙ্কেল মনে হয় মানবে না। আঙ্কেল আন্টি মানবে কিনা এটা তো পরের ব্যাপার। সুমিত, তার আগে মনের মা জানতে পারলে তাহলে যে কী হবে তাই বুঝতে পারছিস। দেখা যাক কি হয়। মন আর সাঞ্জু কোচিং শেষ করে গল্প করতে করতে বাসার দিকে ফিরতে লাগলো। কিন্তু তখনও আবিদকে সাঞ্জু বা মন কেউই খেয়াল করেনি। মন সাঞ্জুকে বিদায় দিয়ে বাসায় আসে। বাসায় এসে দেখে মন তার মা আলিয়া বেগম মৃণয়কে অকথ্য বাসায় গালাগাল করছে। মনকে দেখতে পেয়ে আলিয়া বেগমের রাগ যেন আরও বেড়ে যায়। বর্ষা থেকে উঠে তেড়ে আসলো মনের দিকে। এদিকে মায়ের এমন রূপ দেখে মনে জানা হয়ে যায় অবস্থা মন খুব একটা ভালো না করেই বুঝতে পারছে আজ ওর কপালে শনি নাচছে। মনের ভাবনার মাঝে আলিয়া বেগম চুলের মুঠি ধরে হিড় হিড় করে রুমে টেনে নিয়ে অখাদ্য ভাষায় গালাগালি করতে থাকে। তোকে কাল বলেছিলাম না আমার সব কাপড় ধুয়ে দিতে, হ্যাঁ দিস নাই কেন? আম্মু, আমার হাতে ভীষণ ব্যথা ছিল, তাই আজ ধুই নাই, কাল ধুইয়ে দেই। কুত্তার বাচ্চা, তাহলে আমি কাল কি করবো? তোর বাপ তো আমার কারে তোগো দুই ভাই বোনরে ফেলায় থুইয়া নিজে জাহাজে জাহাজে গিয়ে ঘুরতেছে, কোনো খরচ দেয় না। আমি একা একটা মহিলা কত দিক সামলামো? মরতে পারিস না তুই? মন চুপ করে কেঁদেই চলছে। মনকে এভাবে কাঁদতে দেখে আলিয়া বেগমের মেজাজ যেন আরও বেড়ে যায়। রান্নাঘর থেকে চলা কাঠ এনে বেদর পেটাতে লাগলো মনকে। চিৎকার করে কাঁদছে মন। মৃণয় সাহস দেখিয়ে মায়ের হাতের মাঠ থেকে বোনকে বাঁচাতে না পেরে নীরবে কেঁদে যাচ্ছে। তখনই গড়ে হুড়মুড় করে আবিদের মা মনিরা বেগম ঢুকে। এভাবে বাড়িওয়ালাকে আসতে দেখে হকচকিয়ে যায় আলিয়া বেগম। আপা, কি হয়েছে? এভাবে মেয়েটাকে মারছেন কেন? কি বলবো ভাবি বলেন, মেয়েটাকে সকালে বলে গেছি আমার কাপড়গুলো ধুয়ে রাখতে, কিন্তু এসে দেখি সব আদোয়া কিচ্ছু ধোয়নি। এই সামান্য কারণে এতটুকু মেয়ের গায়ে হাত দিবেন আপা? এতটুকু দেখলে কি হবে? হাড় বরজাত মেয়ে একটা, নিজের পেটে ধরেছি তো তাই জানি। আপা,
আপনি এই কথাগুলো কি করে বলেন? আপনি যখন কাজে বেরিয়ে যান তখন এই পুচকি মেয়েটা পুরো সংসার সামলায়। যে সময় মেয়েটার খেলার সময়, সেই সময় মন আপনার সংসার সামলাচ্ছে। এটা কি কম? আর এতটুকু মেয়েকে বলতেছেন আপনার কাপড় ধুয়ে দিতে? মনের হয়ে কথা বলাটা যেন আলিয়া বেগমের পছন্দ হলো না। তিনি তিরিক্ষি মেজাজে আবিদার মাকে বলে উঠল, দেখুন ভাবি, এটা আমার সংসার, আমি যেমন চাইবো তেমনটাই হবে। আপনি দয়া করে আমাদের পারিবারিক ব্যাপারে মাথা ঘামাবেন না। মনের মায়ের কথা শুনে আবিদের মা অপমানিত বোধ করায় আর কিছু না বলে মনের মাথায় হাত রেখে চলে যায়। আবিদ এতক্ষণ তার মায়ের রুমের জানালার কাছে দাঁড়িয়ে মনের মায়ের কথাগুলো শুনছিল। মনের মায়ের কথা শুনে আবিদের যেন মাথায় রক্ত উঠে গেল। রাগে পুষতে পুষতে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতে আবিদ দেখে তার মা ভিতরে ঢুকছে। মা, ওই মহিলা তোমাকে এত কথা শোনালো আর তুমি কিছু বললে না কেন? কেন কিছু বললাম না জানিস? কারণটা হলো, আমি যদি এখন ওখানে মনের হয়ে কিছু বলতাম তাহলে আমি যাওয়ার পর মেয়েটাকে আরও মার খেতে হতো। মায়ের কথা শুনে আবিদ কিছুটা দমে যায়। কারণ আর যাই হোক না কেন, তার ভালোবাসার মানুষটাকে কষ্ট পেতে দেখতে পারবে না আবিদ। আচ্ছা মা, এই মহিলা কি সত্যি ওদের মা? দুর্ভাগ্যবশত হ্যাঁ বাবা, এই কঠিন ধাতুর মহিলা মন আর মৃণয়ের জন্মদাত্রী মা। তাহলে ওদের বাবা কোথায় মা? আমি যতটুকু জানি মনের নানির কাছ থেকে শুনেছি, ওনার মেয়ে মানে মনের মা চামার টাইপের মনের বাবার সাথে বিয়ে হয় গ্রামে। লোকটা ভীষণ শান্তশিষ্ট শান্তিপ্রিয় লোক ছিল, কিন্তু মনের মা নাকি তার উল্টো পান থেকে চুন খসলে চেঁচামেচি করত। মনের বাবা তার সাধ্যমতো মনের মায়ের চাহিদা মেটানোর চেষ্টা করত, কিন্তু কখনোই মনের মায়ের মন জয় করতে পারেনি। বিয়ের 1.5 বছরের মাথায় মনের জন্ম হয়। তার 6 মাস পর হুট করে একদিন মনের বাবা উধাও হয়ে যায়। পরে অবশ্য জানতে পারে তিনি জাহাজে চলে গেছেন, কবে আসবে কেউ জানে না। মনের মা ছিল শক্ত ধাতুতে গড়া। মনের বয়স তখন 1 বছর, তখন মনকে তার নানির কাছে পাঠিয়ে দেয়। তার নানা নানির কাছে বড় হতে থাকে, আর মনের মা আলিয়া মনের নানার কাছ থেকে কিছু টাকা নিয়ে কাঁচামালের ব্যবসা শুরু করে। এভাবে 2 বছর কেটে যায়। মন তখনও তার মাকে চিনত না। কতবারই বা দেখেছে তার মাকে। মন তার মায়ের কোলে উঠলেই কেঁদে দিত। তারপর কি হয়েছিল মা? মনের বাবা কি ফিরে এসেছিল? হ্যাঁ বাবা, এসেছিল, তবে প্রচুর দেনা করে। মনের মা সেসব দেনা মিটিয়ে দিয়ে মনকে নিয়ে আসে। আবার নর্মালি ওদের সংসারটা চলতে লাগলো। তবে সংসারে টানাটানি থেকেই গেছে, আর আলিয়ার বাজে ব্যবহার। মনের মা মনকে কখনো আদর ভালোবাসা দিয়েছে কিনা জানি না, তবে শুনেছি মনের বাবা মামুন সাহেব তার মেয়েকে চোখে হারাতেন, কিন্তু মনের মায়ের বাজে ব্যবহারের জন্য তিনি হুটহাট করেই চলে যেতেন। মা, আমি শুনেছি মনের বাবা মায়ের নাকি ডিভোর্স হয়ে গেছে। না বাবা, যা শুনেছ ভুল শুনেছ, কারণ ওদেরও এখনও ডিভোর্স হয়নি। তাহলে তিনি আসেন না কেন তার সন্তানদের কাছে? কেন আসেন না? কারণটা হলো তিনি এখন তার দ্বিতীয় সংসার নিয়েই ব্যস্ত আছে তাই। হোয়াট? আচ্ছা, তারপর কি হলো? মন ক্লাস 2তে পড়ে, তখন মৃণয়ের জন্ম হয়। মৃণয় হওয়ার কয়েক মাস আগে থেকে আলিয়া তার কাঁচামালের ব্যবসা বন্ধ করে দেয়, কারণ ওই অবস্থায় ব্যবসা করা তার পক্ষে সম্ভব ছিল না। মৃণয়ের জন্মের 1 মাসের মাথায় আবারও মনের বাবা হুট করেই কাউকে কিছু না বলে চলে যায়। আর এদিকে 4 মাসের ঘর ভাড়া, দোকানের দেনা সব কিছু মিলিয়ে মনের মায়ের গাড়ে ফেলে যায়। এদিকে অথৈ সাগরে পড়ে যায় মনের মা। দুটো দুধের শিশুকে নিয়ে হিমশিম খাচ্ছে। দিশা না পেয়ে মনের মা ঘরের আসবাবপত্র বিক্রি করে দিয়ে মন আর 1 মাসের মৃণয়কে নিয়ে তার নানা নানির কাছে পাঠিয়ে দেয়। তারপর খুলনা চলে আসে আর অন্য বাসা ভাড়া করে নেয়। খুলনায় এনে লাইন 1 স্কুলে 4th শ্রেণীতে ভর্তি করে দেয় মনকে। আর আমাদের বাড়িতে বাসা ভাড়া নেয় কয়েক মাস হলো। আবিদের মায়ের কথা শেষ হতে মনের বিকট কান্নার আওয়াজ পেয়ে চমকে ওঠে তখনই। আবিদ আর মনিরা বেগম ছুটে যায় মনদের ঘরে। মনদের ঘরে এসে আবিদ দেখতে পায় মন ফ্লোরে বসে হাত ধরে বসে আছে। আবিদ মনের বাম হাতের দিকে তাকিয়ে দেখে মনের হাত অনেকটাই কেটে গেছে। আবিদ পকেট থেকে রুমাল বের করে মনের কাটা হাতে চেপে ধরে। মনিরা বেগম মনের কাটা রক্ত মাখা হাত দেখে আগুন দৃষ্টিতে আলিয়া বেগমের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি কি মানুষ আপা? এভাবেই ছোট্ট মেয়েটাকে আঘাত করে কি করতে পারলেন আপনি? আলিয়া বেগম আবিদার মায়ের কথা উপেক্ষা করে রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে যায়। আলিয়ার এমন ব্যবহার দেখে মনে মনে ভীষণ ক্ষুব্ধ হয় মনিরা বেগম। আবিদ মনের হাতটা ব্যান্ডেজ করে দেয়। জি আম্মু। মন অবাক হয়ে আবিদের দিকে তাকিয়ে আছে। মন এই বাড়িতে ভাড়া আসার পর থেকে অনেকবারই দেখেছিল আবিদকে, কিন্তু আবিদ কখনো দেখেনি মনকে।
কারণ মন আবিদ বা তাদের ভাইদের দেখলেই ঘর থেকে আর বের হতো না। কারণ কখন আলিয়া বেগম বাহিরের মানুষদের সামনে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে দিতে পারে, এই ভয়ে সবসময় আড়ালেই থাকার চেষ্টা করেছে মন। আবিদের মুখ থমথমে হয়ে আছে। মনের উপর এমন নির্যাতন হতে দেখে আবিদের ভীষণ রাগ লাগে, সাথে কষ্ট হচ্ছে। কিন্তু আবিদ নিরপরাধ, নিরুপায়। মনের কথা বলার কোনো অধিকার আবিদের নেই। আর যদি বলেও তাহলে এর জাল যে মনের উপর থেকে পড়বে এটা আবিদ খুব ভালো করেই জানে। সূর্যের কিরণ মুখে পড়তে মন আর তার অতীতের ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসে। সূর্যের কিরণ যেন মুহূর্তে সব অন্ধকার কাটিয়ে আলোকিত করছে। মন ভাবছে যদি সত্যি এমনটা হতো, তার অন্ধকারময় জীবনটা সূর্যের কিরণে আলোকিত হয়ে উঠবে। মন শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে দেওয়ালে ধরে উঠে রুমে ঢুকে দেখে হৃদ একাই বিছানায় ঘুমিয়ে আছে। মন কাপড় পাল্টে রান্নাঘরে এসে ঝটপট রুটি বানিয়ে সেঁকে নিয়ে আলু ভাজি ডিম পোস্ট করে ডাইনিং টেবিলে সাজিয়ে নেয়। পুরো ঘর পরিষ্কার করতে লাগলো। সকাল 8টা নাগাদ মন সব কাজ শেষ করে সোফায় বসতেই রিয়ানা বেগম দরজা খুলে বাইরে এসে দেখে মন সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে। রিয়ানা বেগমের যেন মনের এই শান্তি সহ্য হচ্ছে না। তিনি রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে নিয়ে মনের গায়ে পুরো ঠান্ডা পানি ঢেলে দেয়। ঠিকমতো ঘুম না হয় মন ক্লান্তিতে সোফায় বসে ঘুমের মতোই পড়তে শরীরে ঠান্ডা কিছুর অনুভব করে মনের ঘুম ভেঙে যায়, সাথে দৌড় পড়িয়ে ওঠে। তাকিয়ে দেখে রিয়ানা বেগম রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কিরে নবাব জাতির বেটি, এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? হ্যাঁ? এমনিতে শরীরে অসহ্য যন্ত্রণা, তার উপর আবার ঠান্ডা পানি পড়েছে। মনের মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। মনকে কিছু বলতে না দেখে রিয়ানা বেগম যেন আরও তেতে উঠল। গতকাল ঘটে যাওয়া কাণ্ডের রাগ আজ যেন বিস্ফোরণের মতো কাজ করলো রিয়ানা বেগমের উপর। মনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলতে লাগলো, কাল শ্বশুরকে দিয়ে অনেক কথা শুনিয়েছিস, কিন্তু তোকে কে বাঁচাবে? কথাটা বলে শয়তানি হাসি দিল রিয়ানা বেগম। রিয়ানা বেগমের মুখের হাসি দেখে বুঝতে পারলো আজও তার কপালে অশেষ দুঃখ আছে। রিয়ানা বেগম গটগট করে নিজের রুমে চলে যেতেই মন উঠে কাপড় পাল্টাতে চলে যায়। মনের কেন যেন খুব ঠান্ডা লাগছে। মন বুঝতে পারছে তার শরীরে জ্বর আসছে। মন রুমে গিয়ে কোনো রকম ভেজা কাপড় পাল্টে শুকনো কাপড় পরে নেয়। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে দেখে মনের যেন সারা শরীর আবারও গুলিয়ে আসছে। মন দ্রুত ওয়াশরুমে ঢুকে যায়। বমি করে চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এসে দেখে হৃদ প্রিয়ন্তীর উষ্ঠাদয়ে ঠোঁট ডুবিয়ে আছে। এখানে যে মন নামের কোনো প্রাণী আছে এটা দুজনের কেউই নজরে দিচ্ছে না, বরং নিজেদের কাজ নিজেরা করছে। মন সহ্য করতে না পেরে চিৎকার করে উঠল। মনের চিৎকার শুনে প্রিয়ন্তীকে ছেড়ে দিয়ে মনের দিকে তেড়ে এসে মনের গলা চেপে ধরে বলে, তোর এত বড় সাহস, আমার সামনে তুই গলা তুলে কথা কস? আজ তোর সব তেল আমি মানব। প্রিয়ন্তী বেবি, তুমি এখন দরজাটা বাহির থেকে আটকে নিজের রুমে যাও তো। ওকে হৃদ ভাইয়া। প্রিয়ন্তী হৃদের কথা মতো রুম থেকে বেরিয়ে বাহিরে দরজা লক করে দেয়। হৃদ এতক্ষণ মনের গলা হালকা ধরে চেপে ধরলেও এবার কিন্তু বেশ শক্ত করে চেপে ধরে। মন দম নিতে না পেরে চটপট করতে লাগলো। আর হৃদের ঠোঁটের কোনো পৈশাচিক হাসি যেন আজ এই মন নামের অভিশাপ তার জীবন থেকে সে তাড়াবে। কিন্তু তার আগে মন হৃদকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কাশতে থাকে মন। এদিকে হৃদকে এভাবে ধাক্কা দেওয়া হৃদ ভীষণ রেগে যায়। কিন্তু পরক্ষণে মনের চোখে মুখের অবস্থা দেখে হৃদ ভীষণ ভয় পেয়ে যায়। মনকে ধরে বিছানায় বসিয়ে গ্লাসে পানি নিয়ে মনের মুখের সামনে ধরে। কিছুক্ষণ পর মন স্বাভাবিক হলে হৃদ মনকে বিছানার সাথে দুহাত চেপে ধরে বলতে লাগলো, তোকে আমি প্রথম দিন বলেছি আমার থেকে দূরে থাকবি। আমি তোকে বউ হিসাবে মানি না, যতদিন না তোর মা আমাকে 10 লাখ টাকা দিচ্ছে। আর একটা কথা, কখনো আমার প্রিয়ন্তীর মাঝে আসার চেষ্টাও করবি না, কারণ আমি প্রিয়ন্তীকে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে। আর বাবা তোকে জোর করে আমার কাঁধে গছিয়ে দিয়েছে। মন সাথে সাথে বলে উঠল, তুমি কেন মেনে নিয়ে তখন পালিয়ে যেতে? তাহলে এই নরকে আর পৌঁছতে হতো না। হৃদ দাঁতে দাঁত চেপে আবার বলে উঠল, কি ভেবেছিলি আমি পালাতে চাইনি? চেয়েছি, আর পালিয়েও ছিলাম, কিন্তু বাবার লোকেরা আমাকে খুঁজে পেয়ে যায় আর বাবার কাছে নিয়ে আসে। বাবা সেদিন কঠিন গলায় বলেছিল, আমি যদি তোকে বিয়ে না করি তাহলে আমায় তার সম্পত্তি থেকে এক কানা করিও দিবে না, বরং ত্যায্য করে দিবে। তাই বাধ্য হয়ে তোর মতো কালীকে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। মন এতদিনে জানতে পারল ওকে বিয়ে করার আসল কারণ ত্যায্য হওয়ার সম্পত্তি পাওয়ার লোভে পড়ে ওকে বিয়ে করেছে। মনের যেন কলেজাটা ফেটে যাচ্ছে কষ্টে, কিন্তু আফসোস এই কষ্টের ভাগ কাউকেও দিতে পারবে না। নিজের ভিতরে গুমড়ে গুমড়ে মরতে হবে ওকে। হৃদ মনের কোনো রেসপন্স না পেয়ে মনের হাত দুটো আরও শক্ত করে চেপে ধরে বলে, তোকে তো আমার জীবন থেকে যেতেই হবে মন, সেটা আজ হোক বা কাল।
মন হাতের ব্যথায় কুঁকড়ে উঠেছে, কিন্তু কিছু না বলে চুপ করে কেঁদেই যাচ্ছে। হৃদ আরও কিছু বলতে যাবে, তখন বাহির থেকে দরজা খোলার আওয়াজ পেতেই হৃদ মনকে ছেড়ে দিয়ে সরে যায়। তখনই রিয়ানা বেগম ঘরে প্রবেশ করে। বাবু, তুই ঘুম থেকে উঠে গেছিস? হ্যাঁ মা, উঠে গেছি। কিন্তু তুমি এখন এখানে? এসেছি, আর সাথে এই নে, একটু শিক্ষা দিতে এসেছি ওকে। কাল তোর বাপ এই মাইয়ের জন্য আমারে থাপ্পড় মারছে। যতক্ষণ এই থাপ্পড়ের শোধ নিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। প্রচণ্ড রেগে কথাটা বলল রিয়ানা বেগম। তাহলে তো আমি তোমাকে তোমার প্রতিশোধ নিতে হেল্প করতেই পারি মা। না বাবু, তুই নাস্তা করে অফিসে যা, একে তো আমি দেখে নিচ্ছি। আর ভালো কথা, প্রিয়ন্তীর কিছু কেনাকাটা করতে হবে। তুই বিকেলে ফিরে ওকে নিয়ে মার্কেটে যাবি। ঠিক আছে মা, আজ তো আমার হাফ ডে, আমি বিকেলেই ফিরে আসব। আচ্ছা বাবু, আর তুই আমার সাথে আয়। বাবুর বাবু বাসায় নেই, তার কাজ সে চলে গেছে। এখন তোকে কি আমার হাত থেকে বাঁচায় আমি তাই দেখব। কথাগুলো বলে মনের বাহু শক্ত করে ধরে টেনে হিঁচড়ে ড্রয়িং রুমের দিকে নিয়ে যায়। মন ব্যথায় কুঁকড়ে উঠছে, কারণ এখনও রিয়ানা বেগম মনের বাহু শক্ত করে চেপে ধরে আছে। ওই বান্দিজি, আমার গায়ে হাত তোলার শাস্তি তোকে পেতেই তো হবে। কথাটা বলে রিয়ানা বেগম মনের হাত ছেড়ে দিয়ে রুম থেকে কাড়ি কাড়ি কাপড় ড্রয়িং রুমে এনে ফ্রিজ থেকে টমেটো কেঁচা বের করে পরিষ্কার কাপড়ে ঢেলে দেয়, আর ফ্রিজে রাখা বাসি তরকারি এনে কাপড়ের উপর ঢেলে দিল। মন হা করে দাঁড়িয়ে তার শাশুড়ির কাণ্ড দেখছে, তবে মোটেও অবাক হয়নি, কারণ গত 1 বছর ধরে এমন ঘটনা 2 দিন পর পরই হতো। তবে সেই সব দিনের থেকে আজ কাপড়ের সংখ্যা অনেক বেশি, তার উপর গতকাল থেকে দানা পানি কিছুই পেটে পড়েনি। মনের শরীর যেন ভেঙে পড়েছে। মন ভেবে পাচ্ছে না এতগুলো কাপড় আজ কী করে সে ধোবে। এর মাঝে হৃদ অফিসের ড্রেস পরে রেডি হয়ে এসে মনের উদ্দেশ্যে বলে, এই মেয়ে, আমাকে নাস্তা দে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। মন ধীর পায়ে ডাইনিং টেবিলের সামনে গিয়ে হৃদের প্লেটের রুটি, আলু ভাজি আর ডিম পোস্টটা দিয়ে সরে আসতে নিলেই হুট করে প্রিয়ন্তী মনের সামনে এসে দাঁড়িয়ে নেকা গলায় মনকে বলতে লাগলো, ভাবি দেখো না, আমার এই ড্রেসটা নোংরা হয়ে গেছে, তুমি প্লিজ একটু ধুয়ে দিবে। মনের ইচ্ছে করছে প্রিয়ন্তীকে ঠাঠিয়ে একটা সর মারতে, কিন্তু আফসোস, মন তা আজ করতে পারবে না। তাহলে হয়তো আজই তার এই বাড়িতে শেষ দিন হয়ে যাবে। মন না চাইতেও মুখে প্লাস্টিক হাসি এনে প্রিয়ন্তীর হাত থেকে ড্রেসটা নিয়ে বলে, ঠিক আছে প্রিয়ন্তী, আমি তোমার জামাটা ধুয়ে দিব। প্রিয়ন্তী মনের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে চলে যায়। প্রিয়ন্তীর এই কাজে রিয়ানা বেগম বেশ খুশি হন। মা মরা মেয়ে প্রিয়ন্তী, ছোটবেলা থেকেই খুব আদরে মানুষ করে রিয়ানা বেগম। দুধে আলদা গায়ের রং, হরিণীর মতো চোখ দুটো লাল টকটকে, ঠোঁটজোড়া মেয়েটাকে পরীর মতো, যেন কোনো অংশেই কম লাগে না রিয়ানা বেগমের কাছে। রিয়ানা বেগম অনেক আগে থেকে মনে মনে ঠিক করে রেখেছিলেন প্রিয়ন্তীকে নিজের একমাত্র ছেলের বউ করে নিজের কাছে রেখে দেবে, কিন্তু তার গুণধর স্বামীর জন্য সে আশায় জল ঢেলে কোত্থেকে সাফা গায়ের রঙের মেয়েটাকে আমার বাবু শোনার জন্য ধরে নিয়ে আসে। সেদিনই রিয়ানা বেগম মনে মনে প্রতিজ্ঞা করে, মনকে যে করে হোক এই বাড়ি থেকে বিদায় করে প্রিয়ন্তীকে ছেলের বউ করবে। আর তাই তো মনের ওপর বিয়ের প্রথম দিন থেকে অত্যাচার করা শুরু করে দেয় রিয়ানা বেগম। 2 ঘন্টার ভিতর মন কাপড় ধুয়ে রান্নাঘরে দৌড়ে আসে, কারণ চুলোয় রান্না চাপিয়ে মন কাপড় ধুতে চলে যায়। কিন্তু রান্নাঘরে এসে দেখে তরকারি খানিকটা লেগে গেছে, তা দেখে মন ভয় পেয়ে যায়। কারণ এর আগে একবার তরকারি পড়ে যাওয়ায় রিয়ানা বেগম মনের হাতে গরম তরকারি ডুবিয়ে দেয়। সে কথা ভাবতে মনের শরীর যেন ভয়ে কাঁপতে লাগলো। এদিকে সকালে রিয়ানা বেগম মনকে কিছু খেতে না দিয়ে কাপড় কাচতে পাঠিয়ে দেয়। কাপড় অর্ধেক কেসে এসে মন রান্না ছড়িয়ে আবার কাপড় কাচতে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত রান্নাটা আজ অনেকটাই পুড়ে গেছে। মন দ্রুত চুলা বন্ধ করে তরকারিটা নামিয়ে নেয়। তখনই বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। মন দরজায় ছুটে যায় দরজা খুলতে। দরজা খুলে সামনে তাকিয়ে মানুষটাকে দেখে মন যেন পাথর হয়ে গেল। বিয়ের 1 বছর পর আজ প্রথম আলিয়া বেগম মনের চোখের সামনে দাঁড়িয়ে আছে। মন ভেবে পায় না তার মাকে আল্লাহ কোন মাটি দ্বারা সৃষ্টি করেছেন। এতটা কঠিন হৃদয়ের মা কী করে হতে পারে? এমনটা নয় যে সে তার সৎ মেয়ে, মন তার নিজের রক্ত। তারপরও কেন এই ব্যবহার মন কখনোই ভেবে পায় না। হঠাৎ আলিয়া বেগমের কথায় মন তার ভাবনা থেকে বের হয়ে আসে। কি হয়েছে মন? তোর শ্বশুর আমাকে ফোন করে তোকে এখান থেকে নিয়ে যেতে বললো কেন? বিরক্তি চোখে তাকিয়ে বলল আলিয়া বেগম। আলিয়া বেগমের কথা শুনে মন বুঝতে পারল তার মায়ের এখানে আসার কারণটা কি। তবে এখন যদি রিয়ানা বেগম তার মাকে দেখতে পায়, তাহলে মাকে অপমান করতে দ্বিতীয়বার আর ভাববে না। আলিয়া বেগম মনকে ঠেলে সরিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ে। এদিকে রিয়ানা বেগম নিজের রুমে বসে হিন্দি সিরিয়াল দেখায় ব্যস্ত।
কিন্তু কলিং বেলের আওয়াজ পেয়ে তিনি ড্রয়িং রুমে এগিয়ে যান কে এসেছে সেটা দেখতে। তখনই মুনের মাকে দেখে চিনতে না পেরে জিজ্ঞেস করেন, এই আপনি কে, আর আমার বাড়িতে কি চান? আপনি রিত জামাই বাবাজির মা, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি মুনের মা বেন। মুনের মা বলায় রেহানা বেগম আপাতমস্তক আলিয়া বেগমের দিকে তাকিয়ে বলে, আজ প্রথমবার মেয়ের শ্বশুর বাড়ি এসেছেন, তাও খালি হাতে? সামান্য মিষ্টি ফলও তো আনতে পারেননি। কি বিক্রি করে যে আমার বাবু সোনাটার বিয়ে করালো রে বাবা। রিহানা বেগমের ঠেস মারা কথা শুনে আলিয়া বেগম খেপে ওঠে। কি বলতে চান বিয়ান, আমরা বিখেরি? তা নয়তো কি। হ্যাঁ, মেয়ে শ্বশুর বাড়িতে আসছেন তাও খালি হাতে, আর বিয়ের সময় মেয়েকে পাঠিয়েছেন, খালি হাতে কেন? কারণ আপনার স্বামী এমন কিছুই চায়নি, তাই। এরপর যখন আপনাকে ফোন করে 10 লাখ টাকা দেওয়ার কথা বলেছিলাম, আপনি কি টাকাটা দিয়েছিলেন? দেখুন বেআইন, আমার পক্ষে এতগুলো টাকা আপনাদেরকে দেওয়া কোনো দিনও সম্ভব না, কারণ আমার ছোট্ট দোকান থেকে খুব সামান্য আয় হয়, যা দিয়ে আমি আমার নিজের সংসারই চালাই। ও, তাহলে নতুন বাড়ি কি করে করলেন বেআইন, কে দিল? আপনি এত কথা কি করে জানেন? আমরা এত কিছু কি করে জানি এটা কোনো বড় কথা নয়, বড় কথা হলো আপনি এগুলো কি করে করলেন। আমি আমার সেভিংস থেকেই করেছি। বাহ, তাহলে যে কিছুক্ষণ আগে বললেন আপনার পক্ষে টাকাগুলো দেওয়া সম্ভব নয়। দেখুন বেআইন, আমি আপনাকে কৈফিয়ত দিতে চাই না। আপনার স্বামীকে ডাকুন। কেন, তাকে দিয়ে আপনার কি কাজ? তিনি আমাকে ফোন করে আসতে বলেছেন, আর বলেছে মনকে নিয়ে চলে যেতে। আলিয়া বেগমের কথা শুনে অগ্নিদৃষ্টি নিয়ে মনের দিকে তাকানো। মন তার শাশুড়ির চোখের ছাউনি দেখে চোখ নামিয়ে নিল। রিয়ানা বেগম মনে মনে ভাবতে লাগলো, না, এই মেয়েটাকে এভাবে যেতে দেওয়া যাবে না। ওর জন্য বাবুর বাবা আমার গায়ে হাত তুলেছে, এর প্রতিশোধ না নিয়ে আমি এই মেয়েটাকে তো ছাড়ছি না। দেখুন বেআইন, হৃদের বাবা আপনাকে কি বলেছে এটা আমি জানি না, তবে বৌমা কোথাও যাবে না, কারণ বাবু বা বাবুর বাবা কেউ এখন বাড়িতে নেই। তার মানে মনকে নিয়ে যেতে হবে না? না। রিয়ানা বেগমের কথা শুনে মনের মায়ের চোখে মুখে যেন খুশির ঝলক ফুটে উঠল। মনকে নিয়ে যেতে হবে না বলে ভীষণ খুশি হলেন আলিয়া বেগম। তাহলে এখন আমি আসি বেআইন। আপনার ইচ্ছা সেটা। রিয়ানা বেগম মুখ বাঁকিয়ে কথাগুলো বলেই নিজের রুমের দিকে হাঁটা দিল, কারণ তার প্রিয় সিরিয়াল শুরু হওয়ার সময় হয়ে গেছে। মন এত শ্বশুর কেন তোকে নিয়ে যেতে বলেছে তা আমি জানি না, তবে এরপর থেকে এ বাড়ি থেকে আমার কাছে যেন আর কোনো নালিশ বা ফোন না আসে। এ বাড়ি এখন তোমার বাড়ি, মানিয়ে গুছিয়ে নিবে, শ্বশুর শাশুড়ির কথা মেনে চলবে। আর একটা কথা, ছোটোবেলা থেকে অনেক টাকা তোমার পিছনে খরচ করেছি আমি, এবার দয়া করে আমাকে একটু রেহাই দাও। আর পারছি না তোদের 2 ভাই বোনকে টানতে। আর 10 লাখ টাকা কেন, 10 টাকাও তোর পিছনে খরচ করতে পারবো না। তোর বিয়েতে আমার অনেকগুলো টাকা বেরিয়ে গেছে। আলিয়া বেগমের কথা শেষ হওয়ার আগেই মন বলে উঠল, আম্মু তুমি কেমন আছো, আর মৃণয় কেমন আছে? মনের প্রশ্ন শুনে আলিয়া বেগম বেশ বিরক্ত হয়ে বললেন, ভালো আছি আমরা, আর আমি এখন আসছি। কথাটা বলেই বেরিয়ে গেল আলিয়া বেগম। মনের বড্ড বেশি মন খারাপ লাগছে এটা ভেবে। তার মা একবারও জিজ্ঞেস করলো না, মন তুই কেমন আছিস? মনে 2 চোখ ভরে আসে। নিজের এই কষ্টগুলো না পারে কাউকে বলতে, আর না পারে সইতে। চোখের পানি মুছে দরজা আটকে রান্নাঘরে গিয়ে বাকি সব রান্না সেরে কাপড়গুলো ধুয়ে গোসল করে নেয়। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে মনের, হাত পাও ছেড়ে দিয়েছে, উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি নেই। কিন্তু এটা মানতে নারাজ রিয়ানা বেগম। দুপুরে খাবার দিতে দেরি হওয়ায় রিয়ানা বেগম রেগে মনের চুলের মুঠি ধরে ড্রয়িং রুমে এনে ফেলে। নোটিজি, তোর এত বড় সাহস, আমার কথার অবাধ্য হোস? তোর ওই মা আয়সা তোরে এই সাহস দিছে তাই না? আজ তোর এই সাহস আমি কি করি দেখ। রিহানা বেগম হাতের কাছে কিছু না পেয়ে রান্নাঘরে গিয়ে খুন্তি আগুনে লাল টকটকে করে পুড়িয়ে নিয়ে আসে। আম্মা, আমি সত্যি অসুস্থ, আমার গায়ে অনেক জ্বর। কাজের কথা বললে তো জ্বর উঠে যায়, এটা আমি বুঝি না ভেবেছিস? কাল তোর জন্য বাবুর বাবা আমার গায়ে থাপ্পড় মেরেছে,
তোকে আমি ছেড়ে দিব ভাবছিস? আম্মা, আমি কি দোষ করেছি? আপনি আমার সাথে কেন এমন করছেন আম্মা? চুপ, একদম চুপ। আমাকে আম্মা বলে ডাকবি না। আর আমি তোর আম্মাও না। তুই আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিস। তোর মতো ফকিন্নিকে আমার ঘরের বউ করতে হয়েছে। তোর মা বাবুর বাপকে কি জাদু করেছে আল্লাহই জানে, যে তোর মতো কালীকে আমার রাজপুত্রের মতো বাবর সোনার বউ করে এনেছে। রিয়ানা বেগমের মুখের এত বাজে কথা শুনেও মন যেন কোনো শব্দই খুঁজে পেল না। আসমকা রিয়ানা বেগম গরম খুন্তিটা মনের পিঠে চেপে ধরে। মন সহ্য করতে না পেরে চিৎকার করে কাঁদতে লাগলো। মনের চোখের পানি দেখে রিয়ানা বেগমের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। রিয়ানা বেগম গরম খুন্তিটা রান্নাঘরে রেখে এসে ডাইনিং টেবিলে বসে খেতে বসে পড়ে। প্রিয়ন্তী এতক্ষণ হৃদের সাথে ফোনে কথা বলছে। হঠাৎই মনের কান্নার আওয়াজ শুনে কেটে দেয়। বাহিরে এসে দেখে মন ফ্লোরে বসে কাঁদছে। পিঠের দিকে খেয়াল করতেই দেখে খানিকটা পড়ে গেছে। প্রিয়ন্তীর আর বুঝতে বাকি নেই এটা কে করেছে। প্রিয়ন্তী আস্তে করে মনের হাত ধরে নিয়ে সোফায় বসিয়ে বলে, ভাবি তুমি এখানে বসো, আমি রুম থেকে মলমটা নিয়ে আসি, বেশ খানিকটা পড়ে গেছে। প্রিয়ন্তীর কথা শুনে মন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, যার কপাল জন্ম থেকেই পড়া তার এতটুকু পিঠ পুড়ে যাওয়াতে কিছুই হয় না প্রিয়ন্তী। মনের কথাগুলো শুনে প্রিয়ন্তীর বুকের ভিতর কেমন যেন ছেদ করে উঠল। প্রিয়ন্তীর কেন যেন মনে হচ্ছে এই সব কিছু ওর জন্যই হচ্ছে। প্রিয়ন্তী চুপচাপ রুম থেকে মলমটা নিয়ে এসে মনের পিঠে লাগিয়ে দিয়ে রিয়ানা বেগমের উদ্দেশ্যে বলল, খালামণি, আমি ভাবিকে রুমে নিয়ে যাচ্ছি, ওখানে খাবারটা খেয়ে নেবে। কোনো খাবার হবে না, ওরাজ সারাদিন না খেয়ে থাকবে। মুখ বাঁকিয়ে কথাগুলো বলল রিয়ানা বেগম। প্রিয়ন্তী তার খালামণির কথা গায়ে লাগায়নি। মনকে ধরে নিজের রুমে নিয়ে যায়। ভাবি তুমি এখানে বসো, আমি তোমার খাবারটা নিয়ে আসি। না প্রিয়ন্তী, আমার জন্য তোমার খাবার আনতে হবে না, আমার খিদে নেই। ভাবি একটা কথা বলি, তুমি আমাকে ঠিক যতটা খারাপ মনে করো না কেন, আমি ততটাও খারাপ নই। আমিও রক্ত মাংসে গড়া একজন মানুষ ভাবি। আমিও। প্রিয়ন্তীর কথাটা বলতে গিয়েও বলল না, বরং দ্রুত রুম থেকে বেরিয়ে যায়, যেন আরেকটু হলে কোনো সত্যি কথা ওর মুখ থেকে বেরিয়ে যেত। মনের কেন যেন প্রিয়ন্তীকে সন্দেহ হলো ওর কথা দ্বারা, কিন্তু সন্দেহ নিয়ে ভাবার কোনো শক্তি বিন্দুমাত্র শরীরে অবশিষ্ট নেই মনের। মনে দুচোখ জোড়া যেন বুঝে আসছে। তখনই প্রিয়ন্তী খাবার নিয়ে রুমে প্রবেশ করে। ভাবি খাবারটা খেয়ে নিও, তারপর একটা প্যারাসিটামল খেয়ে নিবে। এগুলো নিয়ে যাও প্রিয়ন্তী, মার খাওয়ার বা ওষুধের কোনো প্রয়োজন নেই। ভাবি এটা তোমার রাগের কথা, কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, খাবার না খেলে তুমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো তুমি আর এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজও তুলতে পারবে না, আর না পারবে মাথা তুলে দাঁড়াতে। মন প্রিয়ন্তীর কথা শুনে হতবাক, কারণ এমন কথা যেগুলো তারই আপনজনদের বিরুদ্ধে বলছে। কিন্তু কেন? প্রিয়ন্তী মনকে এভাবে তাকাতে দেখে মুচকি হেসে বলে, আমি জানি ভাবি, আমার হাতের স্পর্শে তোমার সারা শরীর গুলিয়ে আসে, কিন্তু বিশ্বাস করো এগুলো করতে আমি বাধ্য। এতটুকু কথা বলেই থেমে যায় প্রিয়ন্তী। বাধ্য মানে কিসের বাধ্যবাধকতা? তোমার চেয়ে অন্য একজনের স্বামীর সাথে বিছানায় যেতেও তোমার বাধে না, আর সেই যদি হয় তোমার ভাই, খালাতো ভাই ভাবি। মন আর কিছুই বলল না, ভাতের প্লেট নিয়ে নিজেই খেতে শুরু করলো। গতকাল থেকে না খেয়ে থাকায় মন পুরো খাবারটা খুব দ্রুতই খেয়ে ফেলে। প্রিয়ন্তী তা দেখে মনের ওপর ভীষণ মায়া হয়। দৌড়ে গিয়ে আর এক প্লেট ভাত তরকারি নিয়ে এসে মনকে দেয়। মন চেটে পুটে পুরো খাবারটাই খেয়ে নেয়। ভাবি ওষুধটা খেয়ে আমার রুমে ঘুমিয়ে পড়ো। মন চুপচাপ ওষুধটা খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে যায় মন। হঠাৎ করেই মন শরীরে ভারী কিছু অনুভব করে। ঘুম ছুটে যায় মনের। চোখ মেলে তাকিয়ে দেখে পুরো রুম গুটগুটে অন্ধকার, আর কেউ ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। মনের ভীষণ অস্বস্তি হতে লাগলো। মন ওই মানুষটার শক্ত হাত থেকে নিজেকে ছাড়িয়ে বিছানা থেকে নেমে লাইট জ্বালাতেই দেখে হৃদ ঘুমিয়ে আছে। মন ভেবে পাচ্ছে না হৃদ এখানে কি করছে। পরক্ষণে মনে পড়ল এটা তো প্রিয়ন্তীর রূপ, তার মানে হৃদ ওর কাছে নয় প্রিয়ন্তীর কাছে এসেছে। মন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা 7টা বাজে। আল্লাহ, সন্ধ্যা হয়ে গেছে, রাতের রান্নাটা তো এখনও করেনি। মন দ্রুত রুম থেকে বের হতে নিলেই প্রিয়ন্তীর সাথে ধাক্কা খেয়ে মন পড়ে যেতে নিলেই প্রিয়ন্তী মনকে ধরে ফেলে। ভাবি লাগেনি তো তোমার? আর এভাবে ছুটে যাচ্ছ কোথায়? তোমার না শরীর খারাপ? প্রিয়ন্তী 7টা বেজে গেছে, আমাকে রাতের খাবার তৈরি করতে হবে। আর দেখো আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। চুপ করো তো ভাবি,
আমি খালামণিকে আগেই বলে দিয়েছি তুমি অসুস্থ, আজকে তুমি রান্না করতে পারবে না, আর তুমি আজ রেস্ট করবে। তাহলে কে রান্না করবে? আর রাতের খাবারই বা কে তৈরি করবে? খালামণি নিজেই করবে, আর আমি খালামণিকে হেল্প করব। মন প্রিয়ন্তীর কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। রিয়ানা বেগম যে এত সহজে মেনে যাবে এটা মন কল্পনায়ও ভাবতে পারেনি। কি ভাবছো ভাবি? প্রিয়ন্তীর কথায় মন ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। ও এখানে কেন? হৃদকে উদ্দেশ্য করে বলল। আসলে ভাবি, হৃদ ভাইয়া বিকেলে ফিরেই তোমাকে খুঁজছিল। তুমি আমার রুমে জানাতে এই রুমে এসেছিল। নিচু গলায় কথাটা বলল প্রিয়ন্তী। হঠাৎ করে এত দরদ আমার উপর উঠলে উঠল কেন প্রিয়ন্তী? আর তোমাদের শপিংয়ে বের হওয়ার কথা ছিল না? বিকেলে তোমার গা দুম করে জ্বর থাকায় হৃদ ভাইয়া যেতে চায়নি, বলল আগামীকালকে নিয়ে যাবে। প্রিয়ন্তী এক ঝলক হৃদের দিকে তাকিয়ে নিজের এলোমেলো চুলগুলো খোপা করে রুম থেকে বেরিয়ে যায়। প্রিয়ন্তী পিছন থেকে ডেকেও সাড়া না পেয়ে থেমে যায়। আই এম সরি ভাবি, আমার জন্য তোমার সংসারটা ভেঙে গেল, কিন্তু আমি যে অসহায়। প্রিয়ন্তী দীর্ঘ একটা শ্বাস ফেলে হৃদকে ঘুম থেকে তোলার জন্য এগিয়ে যায়। মন নিজের ঘরে নিয়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে চুলটা আছড়ে খোপা করে নেয়। মনের শরীর এখন একটু দুর্বল লাগছে, কিন্তু শরীরে সেই ব্যথাটা আর নেই। মন কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে দেখছে 1 বছরের ত্বকের যে কী পরিবর্তন। আগে থেকে গায়ের রং ময়লা হয়ে গেছে, চোখের নিচের কালো দাগ, শরীরে অজস্র মারের দাগ, যেগুলো কালশিটে পড়ে গেছে। মন আয়নায় নিজেকে দেখার সময় হঠাৎ করে খেয়াল করে দুটো চোখ তাকে দেখছে। সে চোখ দুটো আর কারো নয়, হৃদের। হৃদকে দেখে মন দ্রুত বেরিয়ে যেতে নিলে হঠাৎ করে মনের মাথাটা ঘুরে যায়। মন পড়ে যেতে নিলে হৃদ মনকে ধরে ফেলে। হৃদ মনকে ভালো না বাসলেও মনের জন্য হৃদের মনের কোনো এক সুপ্ত অনুভূতি আছে, যেটা হৃদ কখনো মনকে বুঝতেই দিতে চায় না। হৃদ মনকে দাঁড় করিয়ে বলে উঠল, কী ব্যাপার নবাবজাদির বেটি, আমাকে দেখে কি পড়ে যাওয়ার ভান করছিস? ভাবছিস আমি এভাবে আমার কাছে আসতে পারবি? হৃদের কথা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, এমনটা ভাবার কোনো কারণ নেই হৃদ, আমি যতক্ষণ সজ্ঞানে আছি, আমি বেঁচে থাকতে তোমার মতো নোংরা লোকের কাছে যাওয়ার কথা কল্পনাতেও ভাবতে পারি না। তাহলে যে নিজেকে অপমান করা হবে। মনের কথা শুনে মুহূর্তে হৃদের মাথা যেন গরম হয়ে গেল। হৃদ তার সমস্ত শরীরের শক্তি দিয়ে মনকে থাপ্পড় মারল। মন ছিটকে খাটের কোণে গিয়ে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে যায়। মনের শরীর অত্যন্ত দুর্বল থাকায় মন সেন্সলেস হয়ে যায়। মনকে উঠতে না দেখে হৃদ ঘাবড়ে যায়। মনের কাছে গিয়ে দেখে মন সেন্সলেস হয়ে পড়ে আছে। হৃদ মনকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিতে খেয়াল করে মনের ঠোঁটের কোণে কেটে রক্ত পড়ছে। হৃদ তুলে দিয়ে রক্ত মুছে মলম লাগিয়ে মনের গায়ে কম্বল চাপিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এতক্ষণ রিয়ানা বেগম দরজার কাছে তার ছেলে আর ছেলের বউয়ের কাহিনী দেখছিল। যখনই দেখলো হৃদ মনকে থাপ্পড় মারছে, ওনার ইচ্ছে করছিল হৃদকে বলতে যে মনকে আরও মারতে, কিন্তু তিনি তা বলতে পারবেন না, কারণ বাড়িতে এখন হৃদের বাবা আছে। এজন্যই তিনি শান্ত হয়ে যায়। কিন্তু পরক্ষণে হৃদকে যখন দেখলো মনের সেবা করতে, তখনই ওনার মাথায় যেন আগুন ধরে যায়। উনি ছুটে যায় প্রিয়ন্তীর রুমে। প্রিয়ন্তী, জি খালামণি, তুমি এখন এখানে কিছু বলবে? হুম, বলতেই তো এসেছি। তাহলে বনিতা না করে বলে ফেলো। বাবা, আর কত? তোর বাবা কিন্তু তোর উপর খুবই রেগে আছে আবিদ, মনিরা বেগম বলছে। তাতে আমার সত্যি কিছু যায় আসে না আম্মু, লোকটার কথায় সত্যিই আমার কিছু যায় আসে না। আবিদ, ভুলে যেও না, উনি কিন্তু তোমার বাবা হন। সত্যি, যদি বলতে পারতাম উনি আমার বাবা। মনিরা বেগম আবার খানিকটা নরম হয়ে বলতে লাগলেন, দেখ বাবা, তুই তো জানিস তোর বাবা নিজের সিদ্ধান্তে অনড়, মনকে কখনোই মেনে নিবে না। কেন আম্মু, কেন? মনকে মেনে নিতে কী সমস্যা আব্বুর? কারণটা তুমি খুব ভালো করেই জানো। কারণটা হলো মনের বাবা মা, বিশেষ করে মনের মা। উনি কতটা বাজে লোভী মহিলা, নিজের লাভ ছাড়া এক পাও এগোয় না। তার উপর ব্যবহার এত খারাপ যে ওনার কথা বলা পর্যন্ত যায় না ওনার সাথে।
মনিরা বেগমের কথা শুনে আবিদ চুপ করে আছে, কারণ আবিদ জানে তার আম্মু যা বলেছে তার প্রত্যেকটা কথাই সত্য। আবিদকে চুপ থাকতে দেখে মনিরা বেগম আবার বলতে লাগলেন, আবিদ, সব থেকে বড় কথা কি জানিস, মন এখন বিবাহিত। 1 বছর হয়ে গেছে ওর বিয়ের, এখনো কেন তুই ওকে বলতে পারছিস না? বলে যাওয়াটা কি সত্যিই খুব সহজ আম্মু? সহজ না বাবা, কিন্তু তোকে তো বলতে হবে, নিজের জন্য না হলেও মনের জন্য। কারণ ও এখন অন্য কারো স্ত্রী, অন্য বাড়ির বউ। আমি জানি আমার আবিদ শোনা আমার কথাটা শুনবে। সরি আম্মু, মনকে বলে যাওয়া আমার পক্ষে কোনো দিনও সম্ভব না। আমি জানি আমার মন আমাকে ছাড়া ভালো নেই। আমি আমার মনকে ফিরিয়ে নিয়ে আসব। তুমি জানো না আম্মু, কার সাথে বিয়ে হয়েছে আমার মন পাখির? একটা অমানুষের সাথে, যে কিনা বিয়ের আগে থেকে নিজের কাজিনের সাথে রিলেশনশিপে আছে। মনে মনে বলছে আবিদ কথাটা। আবিদ, তোকে তোর আব্বু ডাকছে। মেজো ভাইয়া, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়, আব্বু কিন্তু খুবই রেগে আছে দেখলাম। আবিদ তাচ্ছিল্যের হাসি হেসে মনে মনে বলতে লাগলো, মা বাবা, তোমরা যত যাই করো না কেন, মনকে আমি ওই নরক থেকে বের করে আনবই। আর এবারে ছোট বউ আমার মন ফাঁকিয়েই হবে। তুই ওই মুখ ফুঁড়ে সাইড হয়ে কথা বলছিস কেন? রিয়ানা বেগম বলছে। খালামণি, আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ, কোনো জন্তু না। কি বলতে চাইছিস তুই? তীক্ষ্ণ চোখে তাকিয়ে কথাটা বলল রিয়ানা বেগম। আমি কি বলতে চাইছি তুমি ঠিকই বুঝতে পারছো খালামণি। যাই হোক, তোমাকে একটা কথা বলছি, ভাবিকে তুমি বউ হিসেবে মেনে নাওনি, আর মেনে নেবেও না, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু ভাবিও তো মানুষ, এরকম টর্চার করো না প্লিজ তাকে। তাহলে কি করতে বলছিস? আমায় ওই বেশ্যাকে ঘরে রাখতে বলছিস? কোনো দিন না কোন দিন ওকে তো আমি ঘর ছাড়া করবই। প্রিয়ন্তী বুঝতে পারল তার খালামণি তার কথায় অনড়, মনকে এত তাড়াতাড়ি সে ছাড়বে না। হৃদ মনের কপালে হাত দিয়ে বারবার চেক করছে জ্বর এসেছে কিনা। রাতে রায়হান আহমেদ হৃদের বাবা খাবার খাওয়ার সময় মনকে না দেখতে পেয়ে রিয়ানা বেগমকে মনের কথা জিজ্ঞেস করতেই রিয়ানা বেগম মুখ বাঁকিয়ে বলতে লাগলো, তোমার বৌমা হলো ননির পুতুল, টোকা লাগলেই মুচড়ে যায়। হৃদের মা ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজাসুজি বলো, কি হয়েছে বৌমার? মাথা ঘুরে পড়ে গেছে, তাই তিনি তার রুমে বিশ্রাম নিচ্ছেন। খুন্তির ছেঁকা দেওয়ার কথা লুকিয়ে গেল রিয়ানা বেগম। কি, বৌমা অসুস্থ? আর তুমি আমাকে এখন বলছো হৃদের মা? বৌমাকে কি ডাক্তার দেখিয়েছ? একটু মাথা ঘুরে গেছে, তার জন্য কিনা ডাক্তার দেখাতে হবে? ডং দেখে আর বাসি না। পরম কেটে কথাটা বলল রিয়ানা বেগম। রিয়ানা বেগমের কথা শুনে রায়হান আহমেদ চুপ হয়ে যায়। তিনি জানেন এখন তিনি যাই বলুক না কেন রিয়ানা তা শুনবে না, তাই চুপ করেই রইল। তোমাকে কখন ডেকেছিলাম আবিদ? আফজাল হোসেন বলছেন। আবিদ কিছুই বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবিদ, শুনলাম তুমি নাকি আমাদের পারিবারিক ব্যবসায় হাত লাগাবে না? জি আব্বু। কারণটা কি, আমি কি জানতে পারি? কারণটা হলো আমি নিজে থেকেই নিজের ব্যবসা দাঁড় করাবো। এর আগে 10 লাখ টাকা তুমি নষ্ট করেছিলে, তোমার কি মনে আছে আবিদ? গম্ভীর গলায় বলল আফজাল হোসেন। সময় হলেই 10 লাখ টাকা তোমাকে আবার ফেরত দিয়ে দিব। আবিদ, আমি তোমাকে 3 মাস সময় দিলাম, তুমি যদি এর ভিতরে কিছু করে দেখাতে না পারো তাহলে তুমি আমাদের বিজনেসে জয়েন করবে। আবিদের বাবার কথায় শেষ হতে আবিদের ফোনটা বেজে ওঠে। আবিদ ফোন বের করে দেখে সুমিতের নাম। আবিদ তার বাবার কথা উপেক্ষা করে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে আফজাল হোসেন তার ছেলের এমন অধপতন দেখে রাগে যেন ফেটে পড়ল। হ্যালো সুমিত, মনের কোনো খবর পেয়েছিস? হ্যাঁ দোস্ত, পেয়েছি, তবে বলতে বলতে থেমে যায় সুমিত। সুমিতকে চুপ করে যেতে দেখে আবিদের মনে যেন মনকে নিয়ে ভয়ের বাসা বাঁধতে লাগলো। সুমিতের এই নীরবতা আবিদের যেন সহ্যই হচ্ছে না।
সুমিত, তুই সবটা বলবি নাকি আমি আসবো? রেগে গিয়ে বলল আবিদ। না না আবিদ, তুই প্লিজ আসিস না, তাহলে মনের জীবনটা আরো নরকে পরিণত হবে। তুই জানিস না মনের শাশুড়ি আর স্বামী কতটা জঘন্য। আমি ওদের বাড়ির প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পেরেছি ওরা দিনরাত কতটা টর্চার করে মনের উপর। আর তার চেয়ে বড় কথা হলো, তোর কথাই ঠিক, ওই হৃদ হলো একটা জানোয়ার। শালা নিজের কাজিনের সাথে অবৈধ সম্পর্ক রেখে যাচ্ছে মনের সামনে, কিন্তু মন কোনোভাবেই প্রতিবাদ করতে পারছে না। তাহলে এই অকথ্য অত্যাচার নেমে আসছে ওর উপরে। সুমিতের কথা শুনে আবিদের শরীরে রক্ত যেন রাগের টকবগিয়ে ফুটতে লাগলো। আবিদের ইচ্ছে করছে এক্ষুনি ওদের খুন করে মনকে নিজের কাছে নিয়ে আসতে। আবিদ কয়েকবার জোরে জোরে শ্বাস নিয়ে রাগটা দমানোর চেষ্টা করতে লাগলো। সুমিত কলের ওপাশ থেকে এপাশে আবিদের অবস্থা বুঝতে পারছে। আবিদ, শান্ত হ, আমাদের মাথা গরম করে কাজ করলে চলবে না। আমরা এমন কিছু করব যাতে মন খুব সহজে ওই নরক থেকে বের হতে পারে, কিন্তু তার জন্য তোকে কিছু করতে হবে। আবিদ বুঝতে পারলো সুমিতের কথার মানে। তুই ফিরে আয় সুমিত, আর আসার সময় ওই পরিবারের প্রত্যেকটা ব্যক্তির ফোন নাম্বার নিয়ে আসবি। ওকে দোস্ত। আবিদ কল ডিসকানেক্ট করে আবারও জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজের রুমের দিকে পা বাড়াতেই দেখে মনিরা বেগম দাঁড়িয়ে আছে। মনিরা বেগমকে দেখে আবিদ নড়ে চড়ে যেতে নিলেই পিছু ডাকে আবিদকে মনিরা বেগম। কিছু বলবে আম্মু? আবিদ, তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি যা করছো বা করতে চাইছো তোমার আব্বু কিন্তু তা কখনোই মেনে নিবে না। তাই একটাই কথা বলবো, যা করবে ভেবেচিন্তে করবে, তবে নিজের পায়ে দাঁড়িয়ে করবে, যাতে করে তোমার আব্বুর থেকে কোনো প্রকার সাহায্য তোমাকে না নিতে হয়। কথাটা বলে মনিরা বেগম চলে গেলেন, তবে আবিদ ঠায় দাঁড়িয়ে রইল। আবিদ বুঝতে পারছে মা তাকে কি বলতে চেয়েছে। আবিদ তার মায়ের এতটুকু কথার ভিতর থেকে আরও উৎসাহ পায়। আবিদ রুমে গিয়ে নিজের সার্টিফিকেট, জরুরি কাগজপত্র, নিজের জামা কাপড় প্যাক করে নিয়ে বেরিয়ে পড়ে। ভোরবেলায় ঘুম ভেঙে যায় মনের। ডিসেম্বরের শীতের আবহাওয়া, বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না মনের। ইচ্ছে করছে আরও কিছুক্ষণ গরম কম্বলটা গায়ে জড়িয়ে শুয়ে থাকতে। মন হঠাৎ করে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। ক্লাস 8-এ 10-এ টুনে পাশ করে 9-এ ভর্তি হয়ে যায় মন। আলিয়া বেগম কোনো প্রকার ইচ্ছে নেই মনকে পড়ানোর। তিনি চান মেয়ে তার কাজে হাত লাগাক আর ঘরে বসে রান্না করুক, কিন্তু মন চায় পড়তে, কারণ এই একটা জিনিস আছে যেটাও নিজের ইচ্ছেতে করতে পারছে। মন প্রতিদিন স্কুলে সাঞ্জির সাথে যাওয়া আসা করতে লাগলো। হঠাৎই একদিন সাঞ্জি বলে উঠল, মন দোস্ত দেখ, ওই ছেলেটাকে আমি কয়েকদিন ধরে ফলো করছি। ছেলেটা আমাদেরকে প্রতিদিন ফলো করে। সাঞ্জুর কথার মতো পিছনে ফিরে তাকিয়ে দেখে আবিদ। আজ প্রথমবার মন ভালো করে আবিদের দিকে তাকালো। উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং, অবশ্য ওর থেকে ফর্সা, উদ্ভুত মায়া ভরা দুচোখ আর খাম্বার মতো লম্বা, হালকা কোকড়ানো ঘন চুল। মনের হৃদয় হুট করে যেন হিম শীতল বাতাস বয়ে গেল। আবিদকে দেখে আজ প্রথমবার মনের কিশোরী মনের ভিতর প্রেমের বীজ বনে যায়। মনকে চুপ থাকতে দেখে সাঞ্জু বলে উঠল, দোস্ত, এখন আমি বুঝতে পারছি না ছেলেটা কাকে পছন্দ করে, তোকে না আমাকে? আর কে ছেলেটা? মন তখনই ফুট করে বলে উঠল, উনি আমাদের বাড়িওয়ালার ছোট ছেলে আবিদ। পুরো নাম জানি না, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওয়াও, তাহলে তো হয়েই গেল। তাহলে ছেলেটা তোকেই পছন্দ করে, আমি শিওর। সাঞ্জুর কথা শুনে মনের ভালো লাগলো, তবে সাঞ্জুকে বুঝতে না দিয়ে উল্টো ধমক দিয়ে বলে, সাঞ্জু, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাসায় চল তাড়াতাড়ি। হ্যাঁ বুঝি বুঝি, মনে তো এখন লাড্ডু ফুটেছে, বলেই টিটকারি মেরে হাসতে লাগলো সাঞ্জু। এভাবে কয়েক মাস কেটে গেল। না আবিদ মনকে সাহস করে কিছু বলেছে, না মন বলেছে। আবিদ মনের মায়ের জন্য মনের থেকে দূরে দূরে থাকে, যাতে ওর জন্য কখনো মনকে মারতে না হয়। তবে এতগুলো মাসের ভিতরে এমন কোনো দিন নেই যে মন মার খায়নি। মন কিছুদিন পরেই বুঝতে পারে সেও আবিদকে ভালোবেসে ফেলেছে। মন না চাইতেও আবিদের কাছে সম্মুখের মতো টানে। আবিদও বুঝতে পারে মন তাকে ভালোবেসে ফেলেছে। এর মাঝে একদিন মনের আত্মচিৎকার শুনে আবিদ আর আবিদের মা, অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসে। এসে দেখে মন হাত পা ধরে কেঁদে যাচ্ছে। আলিয়া বেগমের হাতে চলা কাঠ মনিরা বেগম মনের হাত ধরতেই মন চিৎকার দিয়ে আবারও কেঁদে ওঠে। তিনি আলিয়া বেগমের দিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে বলতে লাগলো, মেয়েটাকে এভাবে জানোয়ারের মতো মারলেন কেন? আমার মেয়েকে আমি মারবো নাকি কাটবো, এটা কি আপনার কাছ থেকে শুনবো নাকি? মনের মায়ের কথা শুনে আবিদের মায়ের যেন রাগে গা জ্বলতে লাগলো। তিনি দাঁতে দাঁত চেপে মনের মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আপনি ভুলে যাচ্ছেন, আপনি আমাদের বাড়িতে ভাড়া থাকেন, আর আমার বাড়িতে এসব মারপিট কিন্তু চলবে না। আপনারা পরের মাসে আমার রুম ফাঁকা করে দিবেন, না হলে আমি আবিদের বাবাকে বলতে বাধ্য হব।
কথাটা বলে আবিদের মা চলে যায়। আবিদের মায়ের কথা শুনে মনের মা কিছুটা নরম হয়ে যায়। দ্রুত রেডি হয়ে মনকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মনের ডান হাত ভেঙে গেছে। মনকে ডাক্তার দেখিয়ে হাতে প্লাস্টার করে ওষুধ নিয়ে আসে। মনের মায়ের উপর আবিদের প্রচণ্ড রাগ হয়। আবিদের ইচ্ছে করছে এই মহিলাকে নিজের হাতে খুন করতে, কিন্তু আফসোস সেটা সম্ভব নয়। মনের হাত ভাঙায় কিছুদিনের জন্য আলিয়া বেগম চুপ হয়ে যায়, তবে খিটখিট লেগেই থাকে, কারণ তাকে এখন সংসারের সব কাজ করতে হচ্ছে। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায়। মনের হাত ঠিক হয়ে গেছে। ক্লাস 9 থেকে 10-এ ওঠার কিছুদিন পর আবিদ মনকে প্রপোজ করে। মন রাজি হয়ে যায়, ভুলে যায় নিজের মায়ের কথা। একটু ভালোবাসার লোভে মন তার দুহাত বাড়িয়ে দেয় আবিদের দিকে। চলতে থাকে দুজনের খুনসুটিময় ভালোবাসা। হঠাৎ করে মন বিছানা থেকে ফ্লোরে পড়ে যায়। কোমরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। মন তবুও খাটের কোণা ধরে উঠে দাঁড়িয়ে দেখে হৃদা তার মা দাঁড়িয়ে আছে। মন বুঝতে পারলো তাকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিয়েছে। মন ছলছল চোখে হৃদের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বের হতেই রিয়ানা বেগম মনের চুলের মুঠি ধরে বলে, কি গো নবাব জাতির বেটি, আমার বাবু সোনার মাথা চিবিয়ে খেতে চেয়েছিলি না? এখন বুঝাবো তোকে কত দানে কত চাল। রিয়ানা বেগম মনের চুলের ধরে রুমের বাহিরে নিয়ে যেতেই সামনে হৃদের বাবাকে দেখে থতমত খেয়ে যায়। তুমি এখানে কেন? তোমার কোনো অসুবিধা হলো নাকি হৃদের মা? না মানে? চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবে না। বৌমা, তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও। আমি তোমাকে এক্ষুনি তোমার মায়ের বাসায় রেখে আসবো। এই নরকে আর তোমাকে থাকতে হবে না। মন তার শ্বশুরের কথা শুনে ভয়ে আঁতকে উঠল, কারণ গতকাল যে তার মা এসেছিল তা হয়তো তার শ্বশুর জানে না, আর তাই আজ নিজে থেকে আসার কথা বলছে। কিন্তু গতকাল মুদের মা যা যা বলে গেল, তার অন্যতা হলে এর দ্বিগুণ নরক যন্ত্রণা চোখে সহ্য করতে হবে। এই কথাটা মন তার শ্বশুরকে বলে উঠতে পারছে না। এদিকে রায়হান আহমেদ মনকে বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। হঠাৎ করে রিয়ানা বেগম বলে উঠল, কোথাও যাবে না মন? মানে কি বলতে চাইছো রিতের মা? তুমি তো চাইতে বৌমা এ বাড়ি থেকে চলে যাক, তাহলে? এই মেয়ে আমার বাড়ি আর আমার বাবুসোনার জীবন থেকে চলে যাক, এটা আমি চাই না। আমার কাছে ক্ষমতা থাকলে এ অলক্ষীকে এক্ষুনি বের করে দিতাম, কিন্তু এভাবে তো আর একে বের করে দিতে পারি না হৃদের বাপ। কি বলতে চাও পরিষ্কার করে বলো হৃদের মা। খানিকটা রেগে বললেন রায়হান আহমেদ। ডিভোর্স। ভেবে বলছি সাবিত, পরে ডিসিশন চেঞ্জ হবে না তো? তোর কি মনে হয় নীরব? ওকে ফাইন, আমি মামুকে বলছি তোকে মামুর দোকানে নিতে। এর মাঝে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, কি বলিস? ব্যবস্থা তো আমাকে করতেই হবে নীরব, আমার জন্য না হলেও আমার মন ফাঁকির জন্য। অন্যদিকে আবিদ বাড়ি ছেড়ে চলে যাওয়ায় আফজাল সাহেব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আছে মনিরা বেগমের ওপর। তিনি তার দুই ছেলের সামনে মনিরা বেগমকে ডেকে পাঠান। মনিরা বেগম তার স্বামীকে প্রচণ্ড রকমের ভয় পান। তার সামনে আসতে মনিরা বেগম চুপ হয়ে যায়। আফজাল হোসেন বলতে লাগলেন, তো ভিউয়ার্স, গল্পের এটা প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।